এবারে আমরা যে প্রবলেমগুলো করব সেই প্রবলেমগুলোতে দুটো বা তার বেশি অপশান কারেক্ট আছে। তো এই প্রবলেমগুলো একটুখানি কঠিন প্রশ্ন হয়েছে, তোমরা প্রশ্নগুলো একটু ভালো করে দেখে অ্যান্সারগুলো করতে থাকবে। আমরা প্রথমে যে প্রশ্নটা করছি, তো আমাদের নাম্বার অনুযায়ী এটা 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে বলেছে যে একটি সুষম দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে এল, তাকে তার একটি প্রান্তবিন্দুর সাপেক্ষে ঘোরানো হচ্ছে, অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তার প্রাথমিক কৌণিক বেগ হচ্ছে ওমেগা। যদি দণ্ডটির উষ্ণতা ডেল্টা টি বাড়িয়ে দেওয়া হয় তবে ওই কৌণিক বেগ কমে গিয়ে হয় ওমেগা/2। যদি ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয় তাহলে ওই ডেল্টা টি অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির মানটা বার করতে বলা হয়েছে। অর্থাৎ প্রশ্নগুলো একটু বড়, বুঝতেই পারছো। এবং যাই হোক, আমরা প্রথমে ছবিটা একটু এঁকে দেখাই। একটা রড, তার দৈর্ঘ্য হচ্ছে এল, সেটা অনুভূমিক অনুভূমিক তলে ঘুরছে। এই যে আমরা এটা অনুভূমিক বৃত্তাকার তল ধরলাম, এটা সেন্টার, এটা হচ্ছে তোমার দণ্ড। দেখো ঠিক আছে, এই যে এটা তোমার অ্যাক্সিস, এই যে এটা এইভাবে অনুভূমিক ঘুরছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে যেহেতু এটা ঘূর্ণন গতির প্রবলেম বুঝতে পারছি, তাহলে আমরা বলতে পারবো যে কৌণিক ভরবেগ, যাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, এটা ধ্রুবক থাকবে। কেন না, এক্ষেত্রে কোনো বাইরের কোনো বল আমরা প্রয়োগ করে নিই বা কোনো টর্ক প্রয়োগ করে নিই, শুধুমাত্র তাকে উত্তপ্ত করা হয়েছে, তাপমাত্রা বাড়ানো হয়েছে। তাহলে আমরা বলবো যে I1 ω1 ইকুয়াল টু I2 ω2, যেখানে I হলো এই দণ্ডের মোমেন্ট অফ ইনার্সিয়া বা জাড্য ভ্রামক, এক প্রান্ত বিন্দু রেসপেক্টে mL²/3। ঠিক আছে, এটা হলো তার জাড্য ভ্রামক। তাহলে আমরা বলতে পারবো যে mL²/3 ইন্টু ওমেগা ইকুয়াল টু mL1² ইন্টু ওমেগা/2, যেহেতু অন্তিম কৌণিক বেগ অর্ধেক হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা দেখো যেগুলো কেটে দিতে পারি, কেটে দিতাম। তাহলে হ্যান্স আমরা পেয়ে গেলাম এখান থেকে L1² ইকুয়াল টু 2 ইন্টু L²। অতএব L1 ইকুয়াল টু হবে √2 ইন্টু L। দেখো, এটা আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। এবারে আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে, কোনো দণ্ডের তাপমাত্রা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে সেটাও আমরা জানি, যেহেতু L1 ইকুয়াল টু L ইন্টু 1+ আলফা ইন্টু ডেল্টা টি। দেখো ঠিক আছে, তাহলে এই যদি পুট করে দিই, তাহলে L1+ আলফা ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু √2 ইন্টু L। সো L ক্যান্সেল, নট ইকুয়াল টু 0, L নট ইকুয়াল টু 0 বলে আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারবো যে আলফা ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু √2 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1.414 বাই -1, দ্যাট ইজ 0.4। তাহলে হেন্স ডেল্টা টি ইকুয়াল টু 0.4 বাই আলফা
ঠিক আছে, দ্যাট ইজ 4/10, 2/5, 2/5 আলফা। দেখো এটা হবে এর পরের প্রবলেম, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 14। এটা একটু কঠিন প্রবলেম। বলছে যে আর্থ সারফেসের ওপরে একটা আদর্শ গ্যাসকে একটা লম্বা চোঙের ন্যায় কল্পনা করো এবং সেই যে গ্যাসের চোঙ তার ভর কেন্দ্রের অবস্থান বার করতে বলা হয়েছে। দেখো, তো আমরা মনে করে নিই এইটা একটা লম্বা চোঙ, এই যে গ্যাসের চোঙ, যার নিচের প্রান্ত থেকে এইচ ওপরে একটা ছোট্ট এলিমেন্ট ধরলাম, এই যে ঠিক আছে, হ্যাঁ এইটা ধরো এই যে তোমার এলিমেন্ট, যার থিকনেস হচ্ছে ডিএইচ, এইচ ওপরে ধরা হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এই ডিএইচ এলিমেন্টের উপর একটা ঊর্ধ্বমুখী চাপ আছে এবং উপরের যে গ্যাস আছে তার নিম্নমুখী চাপ আছে। ঠিক আছে, যদি এই চোঙটার এরিয়া ক্রস সেকশন ক্যাপিটাল এ হয় তাহলে ঊর্ধ্বমুখী চাপ হবে পি এবং ঊর্ধ্বমুখী বল হবে পি ইন্টু এ। ঠিক একই রকম ভাবে নিম্নমুখী চাপ পি প্লাস ডিপি, নিম্নমুখী বল হবে পি প্লাস ডিপি ইন্টু এ। ঠিক আছে, যেহেতু গ্যাসটা স্থির অবস্থায় আছে তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং দেখো, সুতরাং এই লব্ধি বল এই ক্ষুদ্র এলিমেন্টের উপর বা ক্ষুদ্র স্তরটার উপর যে লব্ধি বল কাজ করছে সেটা তার ওজনকে প্রশমিত করবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি, দেখো হ্যাঁ, তাহলে দেখো লব্ধি বল কত হবে, তাহলে হেন্স লব্ধি বল হবে ডিপি ইন্টু এ উইল বি ইকুয়াল টু মাইনাস ডিএম ইন্টু জি, যেখানে ডিএম হলো এই স্তরের ভর। দেখো ঠিক আছে, তাহলে ডিপি ইন্টু এ ইকুয়াল টু ডিএম বার করব, কী করে বার করব, এরিয়া ইন্টু ডিএইচ ভলিউম ডেন্সিটি ইন্টু জি উইথ এ নেগেটিভ সাইন। তাহলে আমরা এখান থেকে বলতে পেয়ে গেলাম হেন্স ডিপি ইকুয়াল টু, দেখো রো জি ইন্টু ডিএইচ।
দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার যেহেতু আইডিয়াল গ্যাস ধরা হয়েছে, তাহলে আইডিয়াল গ্যাসের সূত্র থেকে আমরা জানি যে ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন P ইকুয়াল টু, দেখো, আর টি P ইকুয়াল টু আর টি, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি হ্যাঁ ভি ভি এম বাই রো। ঠিক আছে, তাহলে ফ্রম দিস রিলেশন আমরা ডিপি বার করতে পারবো। দেয়ারফর ডিপি অলসো ইকুয়াল টু আর টি বাই এম ইন্টু ডি রো। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, ফ্রম 1 and 2 দেখো, তাহলে ডেনসিটি চেঞ্জ হচ্ছে যখন আমরা আস্তে আস্তে করে ওপরের দিকে যাচ্ছি গ্যাসের ক্ষেত্রে। দেখো, তাহলে হেন্স ফ্রম 1 and 2 আমরা বলতে পারবো ফ্রম 1 and 2 এটাও ডিপি এটাও ডিপি। তাহলে দেয়ারফর হেন্স ফ্রম 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই, দেখো, তাহলে ডি রো বাই রো ইকুয়াল টু এম ইন্টু জি বাই আর টি নেগেটিভ সাইন ইন্টু ডিএইচ। ঠিক আছে, দেখো, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করে বার করতে পারবো। দেয়ারফর হেন্স আমরা এখানে ইন্টিগ্রেট করে বার করতে পারবো রো ইকুয়াল টু, যদি ইনিশিয়াল ডেন্সিটি রো 0 হয়, ই টু দি পাওয়ার মাইনাস এম জি বাই আর টি ইন্টু এইচ। একটু কঠিন প্রবলেম। দেখো, ঠিক আছে, তাহলে ডেনসিটির কেমন পরিবর্তন হবে আমরা এখান থেকে বার করতে পারি। কিন্তু আমাকে এখানে বলছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে বলা হয়েছে। গ্যাসের সেন্টার অফ গ্র্যাভিটি, ভর কেন্দ্র, ঠিক আছে, এবং সেন্টার অফ গ্র্যাভিটি আমরা জানি ইন্টিগ্রেশন এইচ ইন্টু ডিএম ডিভাইড বাই ইন্টিগ্রেশন ডিএম। ঠিক আছে, তাহলে সিজি ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন এইচ, হ্যাঁ যেহেতু এটা ইন্টিগ্রেশন দেখো অসীম লম্বা বলা আছে, তাহলে আমরা এটা ইন্টিগ্রেট করি 0 টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, অ্যান্ড দিস শুড বি ইকুয়াল টু, এটা তুমি করে দেখতে পারো, আর টি বাই এম জি।
হ্যাঁ, এবারে আমাদের পরের প্রবলেম, এটাও খুব ভালো প্রবলেম এবং ইম্পর্টেন্ট প্রবলেম। বলেছে তোমাকে তিনটে সাবানের বুদবুদ দেওয়া হয়েছে যাদের রেডিয়াস এ বি এবং এদেরকে যুক্ত করে সি আরেকটা সাবান বুদবুদ তৈরি করা হলো। তাহলে হ্যাঁ, যদি এদের সারফেস টেনশন এস হয়, সাবান জলের সারফেস টেনশন এস হয়, তাহলে ওই এস এর মান কত? দেখো, তাহলে আমরা তিনটি সাবান বুদবুদ দিয়েছি, একটা রেডিয়াস হচ্ছে এ, একটার রেডিয়াস হচ্ছে বি, আর এই দুটোকে যোগ করে আমরা তৃতীয়টা পেয়েছি, এটার রেডিয়াস হচ্ছে সি। তাহলে আমরা প্রথমে বলতে পারবো যে 4/3 পাই এ কিউব ইন্টু রো 1 প্লাস 4/3 পাই বি কিউব ইন্টু রো 2 ইকুয়াল টু 4/3 পাই সি কিউব ইন্টু রো 3। হ্যাঁ, সাবান বুদবুদ ডেনসিটি আলাদা করলাম কেন? না, এদের ভেতরে প্রেশারটা আলাদা, রেডিয়াস আলাদা, তাহলে এদের আভ্যন্তরীণ চাপ আলাদা, আভ্যন্তরীণ চাপ আলাদার জন্য তাদের ডেনসিটিটা আলাদা হয়ে যাবে। ফলে আমরা পেয়ে যাব একটা ইকুয়েশন, এ কিউব রো 1 প্লাস বি কিউব রো 2 ইকুয়াল টু সি কিউব রো 3। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার দেখো, যেহেতু এদের চাপের মান, আভ্যন্তরীণ চাপ, টোটাল এর উপরে যে প্রেশার কাজ করছে P1 যদি বার করি প্রথমটার জন্য, কি হবে না, P প্লাস, এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ 4s/a। ঠিক একই রকমভাবে P2 কত হবে, P প্লাস 4s/b। P3 কত হবে, P প্লাস 4s/c। ওকে, ঠিক আছে। আমরা জানি যেহেতু ডেনসিটি চাপের সঙ্গে সমানুপাতিক, ডেনসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার, চাপ। ওকে, তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারবো, 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারবো এ কিউব ইন্টু, দেখো, কে P1 প্লাস বি কিউব इंटू के P2 इक्वल टू सी क्यूब इंटू के P3 और ए क्यूब इंटू P प्लस 4s/a प्लस बी क्यूब इंटू P प्लस 4s/b इक्वल टू सी क्यूब इंटू P प्लस 4s/c, যেখানে এস হলো পৃষ্ঠটান, সারফেস টেনশন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সলভ করতে পারবো। সলভিং করে আমরা এখানে এস এর মান বার করব। অর্থাৎ এই দেখো, এই যে এ কিউব, সরি, পিটাকে কমন নিয়ে নেব, প্লাস বি কিউব মাইনাস সি কিউব ইন্টু পি ইকুয়াল টু, যদি আমরা এদিকে চলে যাই, দেখো, তাহলে 4s কমন যাবে, কি থাকবে
না সি স্কোয়ার মাইনাস, দেখো এটা এদিকে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দেয়ারফর সারফেস টেনশন এস ইকুয়াল টু হলো পি ইন্টু এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব ডিভাইড বাই 4 সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা পরের প্রবলেমটায় আসি। প্রবলেম নাম্বার 16, তোমাকে একটা পিভি গ্রাফ দেওয়া হয়েছে। এদিকে ভি, এদিকে পি। বলছে একটা 1 মোল আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস এ থেকে সিতে গেল। দেখো এই যে এটা এ পজিশন, এটা বি পজিশন, এটা সি পজিশন। ঠিক আছে, এটা বলেছে 2p0, আমরা একটু ঠিক করে আঁকি। এই যে এই এ থেকে সিতে গেছে। দেখো গ্রাফটা খুব ভালো করে লক্ষ্য করো, পিভি গ্রাফ। 1 মোল আইডিয়াল, 1 মোল মনোঅ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক গ্যাস। ঠিক আছে, দেখো তাহলে আমাকে যে অপশনগুলো দেওয়া হয়েছে দেখা যাক, এই অপশনগুলো এক একটা করে ধরা যাক। প্রথম অপশন এ এবং সি বিন্দু, লক্ষ্য করে দেখো এ এবং সি বিন্দুতে অ্যাট এ অ্যান্ড সি, অ্যাট এ and at C point, এ বিন্দু এবং সি বিন্দুতে দেখো তাহলে হ্যাঁ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো P0 এ পয়েন্টে ইন্টু 2V0 ইকুয়াল টু 2P0 ইন্টু V0। তাহলে হেন্স আমরা কি সিদ্ধান্ত নেব? অতএব টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার অ্যাট এ উইল বি ইকুয়াল টু টেম্পারেচার অ্যাট সি। ঠিক আছে, তাহলে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, ডেল্টা টি ইকুয়াল টু 0, হ্যাঁ যেহেতু ডেল্টা টি ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয়নি, অতএব ডেল্টা ইউ অলসো ইকুয়াল টু 0। তাহলে প্রথম অপশনটি কারেক্ট, আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়নি। এবারে 2 নম্বর অপশনে আসি। দেখো
2 নম্বর অপশনে কি বলেছে যে এখানে হিট রিলিজ হয়েছে। আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, তাহলে যেহেতু ডেল ইউ ইকুয়াল টু 0, তাহলে ডেল কিউ ইকুয়াল টু মাইনাস ডেল ডব্লিউ। দেখো ঠিক আছে, তাহলে এখানে এটা নেগেটিভ, হ্যাঁ, এক্সটার্নাল ওয়ার্ক ডান নেগেটিভ, দ্যাট ইজ অর্থাৎ বাহ্যিক কার্য নেগেটিভ, তার মানে কি হচ্ছে, অতএব তাপ বর্জিত হয়েছে। ঠিক আছে, দেখো তাপ বর্জিত হয়েছে অবশ্যই, ঠিক আছে, তাহলে দ্বিতীয় অপশনটিও কারেক্ট। এবার দেখো বর্জিত, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন তাহলে কত হলো, কি কোন কন্ডিশনে না এ থেকে বিতে তাপমাত্রার পরিবর্তন কত হলো। হ্যাঁ, বি থেকে সিতে তো কোনো কার্য হয়নি, এ থেকে বিতে, তাহলে অতএব এবার 3 নম্বর অপশনে আসা যাক। দেখো আমরা জানি ডেল্টা ইউ এ বি, এ থেকে বিতে আসার জন্য ফর্মুলা কি, এন সিভি ইনটু ডেল্টা টি। ঠিক আছে, যেটা মনো অ্যাটমিক গ্যাস, তাহলে এখানে সিভির ভ্যালু কত, 3R/2। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, এখানে আমরা বসিয়ে দেব, দেখো হ্যাঁ, এন 3R/2 ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, দেখো বা এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, hence 3/2 n r delta t। আবার দেখো r delta t equal to n r delta মানে pv, that is equal to 3/2 pv, hence 3/2, দেখো pv মানে কি, ও সরি ডেল্টা পি, ডেল্টা টি আছে, ডেল্টা পিভি, সরি আমি ভুল করেছি একটা, ডেল্টা পিভি 3/2 ইকুয়াল টু, দেখো ডেল্টা পিভি, দ্যাট ইজ 3/2, দেখো ইকুয়াল টু P0 V0 মাইনাস 2P0 ইন্টু V0, দ্যাট ইজ মাইনাস 3/2 P0 V0। এই অপশানটিও সঠিক। দেখো ঠিক আছে, খুব ভালো প্রবলেম। হ্যাঁ, তাহলে দেখে নাও, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা পরের প্রবলেমটাই যাব। পরের প্রবলেমটায় কি বলেছে একটু দেখে নাও। সম্ভবত এটা আমাদের 17 নম্বর প্রবলেম, 17, প্রবলেম নাম্বার 17। হ্যাঁ, বলছে পোটেনশিয়াল, হ্যাঁ পোটেনশিয়াল ভি ইকুয়াল টু এ এক্স ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, এ এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স ইন্টু 4। তাহলে কোনো ক্ষেত্রের কোনো বিন্দু যদি পোটেনশিয়াল আমাকে দেওয়া থাকে, তাহলে আমি তার সেখানে ফোর্স বার করতে পারি। দেয়ারফর ফোর্স এফ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, মাইনাস 2a ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি,
মাইনাস 2a কমন নাও, x মাইনাস 2। দেখো কি ঠিক আছে। তাহলে আমরা জানি যে কোনো একটা কণা যদি এমনভাবে গতিশীল থাকে যে তার কোনো বিন্দুতে ফোর্সের ভ্যালু 0, তাহলে বুঝতে হবে সে সেই বিন্দুর সাপেক্ষে অসিলেট করছে। When a particle is in motion in such a way that at a particular point force applied on it is equal to 0, then we may conclude the particle is oscillating with respect to this point. দেখো এখানে তাহলে যেহেতু x equal to 2 বিন্দুতে f equal to 0, সুতরাং কণাটি x equal to 2 বিন্দুর সাপেক্ষে গতিশীল। ঠিক আছে, তাহলে x মাইনাস 2 এটা হলো তার ডিসপ্লেসমেন্ট। হেন্স তাহলে আমি বলতে পারবো অতএব ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট। আমরা x মাইনাস 2 কে ধরলাম dx। সুতরাং এটি একটি সরল দোল গতি। ইহা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, দেখুন তাহলে আমরা ক্লাস 11 থেকে যে অঙ্কগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের করে দিলাম। কিছুদিন পর যখন 12-এর সিলেবাসটা আর কিছুটা এগিয়ে যাবে তখন আমি 12-এর প্রবলেমগুলোকেও এইভাবে সলভ করে দেব। তাহলে তোমরা বুঝতে পারবে যে 11 এবং 12-এর সিলেবাসের মধ্যে কি আনুপাতিক হারে প্রবলেম এসেছে এবং সেগুলো কিভাবে তুমি সলভ করতে পারো। এবং এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, ফলে এই জাতীয় প্রবলেম তোমাকে সলভ করতে হবে।